আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না অভয় ভাইয়া। আমি বিয়ে করতে পারবো না আপনাকে। আমার গর্ভে আমার বয়ফ্রেন্ডের সন্তান, তাই আপনার সঙ্গে বিয়ের ব্যাপারে আলাদা করে কথা বলারও প্রয়োজন নেই। অভয় ঐশানীর কথার কর্ণপাত করল না। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে সে, চোখে মুখে স্পষ্ট রাগ ফুটে উঠেছে তার। পেছন পেছন অসহায় ভঙ্গিতে উঠে আসছে ঐশানী। সে বিয়ে নামক কোনো ফাঁদে জড়াতে চায় না, একদমই না। সিঁড়ির ওপরে উঠে আশেপাশে তাকিয়ে অভয় অকপট ভাবেই বলল, তোমার রুম যেন কোনটা? আমার রুম দিয়ে আপনার কি কাজ অভয় ভাইয়া? আমি তো বললাম বিয়ে বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না। সবার সামনে তো বোঝাপড়া করতে পারি না, তাই না? দাঁতে দাঁত চেপে বলল অভয়। অভয়ের কথায় ঐশানী মুখ হাঁ করে মুখে নিজের ডান হাত রাখলো, চোখ জোড়া রসগোল্লার ন্যায় করে চেয়ে থাকলো। অভয় সরু চোখে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। ঐশানী সেভাবেই বলে ওঠে, ছি অভয় ভাইয়া, ছি। আপনার মনে এই ছিল দেখুন আপনি বিদেশে মেয়েদের সাথে অকাজ কুকাজ করতেই পারেন, তবে সবার সাথে আমাকে গুলিয়ে ফেলবেন না। আপনি এমন আমি জানলে আপনার সাথে কথা বলা তো দূর, আপনার ছায়াও মারতাম না। এক্ষুনি আন্টিকে কি বলছি। আন্টি! অভয় এসব কথা শুনে রাগে কিং কর্তব্য বিমূঢ়। নির্ঘাত মেয়েটার মাথায় কোনো সমস্যা আছে, তবে কোনো উপায় নাই। এই মেন্টাল মেয়েটাকে বিয়ে করতে হবে। ঐশানী সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, তার আগেই অভয় চেপে ধরে তার হাত। দাঁতে দাঁত চেপে বলে, রুমে যাবে নাকি এখানে চর বসিয়ে দেবো, কোনটা? হ্যাঁ, আপনার মাঝে মানবতার ছিটে ফোটাও নেই দেখছি। বিয়ের আগেই হবু বউকে এভাবে নির্যাতন। বিয়ের পরে ফার্স্ট নাইটেই দেখা যাবে আপনার হাতে চর থাপ্পড় খেতে খেতে আমি নিহত হয়ে যাব। না না না, চর থাপ্পড় খেয়ে তো কেউ নিহত হয় না, আহত হয়। তখন বড় বড় করে টিভি চ্যানেলে নিউজ বের হবে। অভয়ের করা চাহনিতে ঐশানী থম মেরে যায় কথার মাঝে। শুকনো ঢোক গিলে বোকা হাসার চেষ্টা করে। তোমার রুম কোনটা? নিয়ে চলো। ওটা না? করিডোরের প্রথম রুমের পরে দ্বিতীয় রুমটাকে ইশারা করে বলে ওঠে অভয়। ঐশানী মাথা চুলকাতে চুলকাতে বলে, ওটাই তো। আপনি কি করে জানলেন? তোমার ছোট বোন বলেছে তুমি যখন নিজের মুখে এক গাদা মেরিল ক্রিম আর সরিষা তেল মাখতে বেঁচেছিলে তখন। ঐশানী নিচের হাত গালে রেখে ঘষে, বিড়বিড় করে বলে, তাও তো কাজের কাজ কিছুই হলো না। ঐশানী গাল থেকে হাত সরাতেই দেখে অভয় তাড়াতাড়ি করে তার রুমে ঢুকে যাচ্ছে। নিজের শাড়ি তুলে ছুট লাগালো রুমের দিকে। ঐশানী, পুরো নাম ঐশানী রহমান, ইমতিয়াজ রহমান এবং দিশা রহমানের বড় মেয়ে। তার সাথে আদরের মেয়ে বলা বাহুল্য। অতি আদরে বাদর হয়েছে ঐশানী। ঐশানীর ছোট বোনের নাম ঐশী রহমান। ঐশানীর বিয়েতে তার ভয়াবহ অ্যালার্জি। এই অ্যালার্জি কোথা থেকে উৎপত্তি হয়েছে তা জানা নেই কারো। আজ সকালেই ঐশানীর বাবার কঠোর আদেশ এলো যে আজ ঐশানীকে তার বাবার পুরনো বন্ধু তার ছেলে সহ দেখতে আসবে। এতে নাকচ করে দিলেও বাবার আদেশের সামনে অবশেষে পাত্রপক্ষের সামনে বসতে হলো তাকে। অভয়ের পুরো নাম অভয় খান, রাহাত খান এবং তনয়া খানের একমাত্র ছেলে। অভয়ের ছোট বোনও রয়েছে, তার নাম অনিন্দিতা খান। অভয় তার ফ্যামিলি সহ বিদেশ থেকে 15 বছর পর দেশে ফিরছে। দেশে আসার পরেই ছোটবেলার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার জেদ করতে লাগলেন রাহাত খান। অগত্যা মা বাবার সাথে আসতে হলো পাত্রী দেখতে। অভয় ঢুকতেই ঐশানী তিরিং বিরিং করে রুমে ঢুকে বলল, হ্যাঁ, বিদেশে থেকেও আপনার কোনো ম্যানার্স হয়নি। একটা মেয়ের ঘরে বিনা পারমিশনে ঢুকতে নেই, আপনি জানেন না? অভয় বেশ স্বাভাবিকভাবে বলে ওঠে। বউয়ের ঘরে ঢুকতে আবার কিসের পারমিশন? ঐশানী থতমত খায়। নিজের কানে কয়েকটা থাবা মেরে বোঝার চেষ্টা করে সে কি ভুল শুনলো। বউ? কিসের বউ? কোথাকার বউ? কবেকার বউ? কোথায় বউ? কথাটুকু শেষ হতে না হতে ঐশানীর গালে সজোরে চর বসিয়ে দেয় অভয়। তবুও রাগ কমাতে পারে না সে। অভয়ের হাত চুলকাতে থাকে আরো মারার জন্য। তার উজ্জ্বল শ্যামলা চেহারায় ফুটে উঠেছে লাল আভা। ঐশানী স্থির হয়ে নিচের গালে হাত দিয়ে আছে, একভাবে দেখছে অভয়কে। একটা অচেনা ছেলে তার গায়ে এভাবে হাত ওঠাবে তা তার ভাবনারও বাহিরে ছিল। গাল অসম্ভব জ্বলছে, শুধু গাল নয়, রাগে পুরো শরীর রেড়ি করছে। বাবার একমাত্র মেয়ে না হলেও ছোট থেকে আদরে কোনো কমতি নেই তার। সেই কারণে চর থাপ্পড় জিনিসগুলো তার উপরে পড়েনি বললেই চলে। সেখানে অভয়ের হাতে থাপ্পড় খাওয়া অবিশ্বাস্য ব্যাপার। গাল থেকে হাত সরিয়ে অভয়ের দিকে তেড়ে এসে ঐশানী বলে, আপনি আমাকে মারলেন? কেন মারলেন?
আপনার কোন ক্ষতিটা করেছি আমি? পাকা ধানে মই দিয়েছি বলে তো মনে পড়ে না। এমন ভাবে মারলেন যে মনে হচ্ছে কয়েক জন্মের প্রতিশোধ একেবারে তুলে নিলেন। কি করবো বলো, আমার সব থেকে বড় ক্ষতি করেছো তুমি। পাকা ধানে মই তো দিয়েইছই। লুক অ্যাট মি, আমায় দেখে কিছু মনে পড়ে? ঐশানী ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে অভয়কে। এবার ওর কিছু কিছু মনে পড়ছে। উজ্জ্বল শ্যামলা চেহারা, চোখে ঘন পাপড়ি, মাঝারি আকারের চুলগুলো কপালে পড়ে আছে, হালকা লাল গোলাপি আভায় মোড়ানো ঠোঁট, প্রশস্ত তার চেহারা। হ্যাঁ, তার কিছু মনে পড়ছে। গতকালকের কথা মনে পড়তেই বিস্ফোরিত নয়নে তাকায় সে। আপনি? ইয়েস, আমি। এখন বুঝতে পারছো কোন পাকা ধানে মই দিয়েছে তুমি? ঐশানী গতকালকের কথাগুলো মনে করতে থাকে। গতকাল বিকেলে রেস্টুরেন্টে ফোনে কথা বলতে বলতে ঢুকছে অভয়। আমি রেস্টুরেন্টে চলে এসেছি সায়রা, তোমার আসতে কতক্ষণ লাগবে? ওপাশ থেকে সায়রা বলে ওঠে, আমিও তো প্রায় এসে পড়েছি। ইউ নো হোয়াট, আই এম সো এক্সাইটেড। এই প্রথমবার আমরা সামনাসামনি দেখা করছি। আই কান্ট ওয়েট। অভয় হাসে। সেও তার ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। ঘাড়ে হাত রেখে হাসি হাসি মুখ করেই বলে, সেম টু ইউ। এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। ব্যাস আর কিছুক্ষণ, চলে এসো। আমি রাখছি, বাই। ফোন কেটে দিতে নিজের হাসিটা আরো প্রগাঢ় হয়ে ওঠে অভয়ের। ওর মনে দোলা লেগেছে। প্রায় 2 বছর ফোনে আলাপের মাধ্যমে একে অন্যের সাথে ভালোবাসা বিনিময় করে অভয় ও সায়রা। অভয় বিদেশে থাকার কারণে সামনাসামনি দেখা করার সুযোগ হয়নি কোনোদিন। আজ যখন অভয় দেশে ফিরেছে, সুযোগ মিস করতে চায় না সে। যেই না পকেটে ফোনটা রাখতে যাবে, তার বুকে এসে পড়ে কেউ। ধাক্কা খেয়ে কয়েক ধাপ পিছিয়ে যেতেই ফোনটা পড়ে যায় ফ্লোরে। ফোনের একটা দফা রফা অবস্থা হয়ে যায়। অপরদিকে আচমকা এইভাবে কেউ তার বুকে আছড়ে পড়বে তা অভয়ের আশা দিচ্ছিল। মূর্তির মতো দাঁড়িয়ে আছে সে। এমন পরিস্থিতির শিকার সে তো কখনো হয়নি। কি লজ্জাজনক পরিস্থিতি। কেউ কেউ খাওয়া ছাড়া তাদের দিকে তাকিয়ে আছে। মেয়েটাও তাদের ছাড়ছে না, বরং অভয়ের পিঠ আরো খামছে জড়িয়ে ধরায় দম বন্ধ হয়ে যাওয়ার অরিক্রম হয়েছে তার। না পেরে নিচের হাত জোড়া উঠিয়ে যেই মেয়েটাকে সরিয়ে দেওয়ার জন্য উদ্যত হয়, তৎক্ষণাৎ মেয়েটি উত্তেজনার সঙ্গে বলে ওঠে, আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ লট। এই প্রথম এই পরিস্থিতির শিকার অভয়। লজ্জা আর রাগ দুটো অনুভূতির সংমিশ্রণে অভয়ের গালে দেখা দিল লাল গোলাপি রঙের আভা। কান গরম হতে শুরু করে। চোখ মুখ খিচে দরজার দিকে তাকাতেই চোখ মুখের লাল রক্তিম বর্ণ হঠাৎ ফ্যাকাশে হয়ে যায়। তার ভালোবাসার মানুষ সায়রাকে দেখে অভয় চমকে যায়। সায়রাকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাতে দেখে ঘামতে থাকে অভয়। সায়রা কি তাকে ভুল বুঝলো? অভয় যেই সায়রাকে ডাকতে যাবে, সায়রা রেস্টুরেন্টের দরজা থেকে কটকট করে বেরিয়ে যায়। অভয় অগত্যা তাকে জড়িয়ে থাকা বাহু ধরে সোজা করিয়ে দূরে সরে এসে রক্তিম চোখে বলে, ইউ ব্লাডি ফুল। লজ্জা নেই নাকি পাগল? আরে আমি তো তোমাকে ঠিকঠাক চিনিও না, হুটহাট করে এসে বলে দিলে আই লাভ ইউ, আর আমি মেনে নেবো বলে মনে হয়? হ্যাঁ। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থাকে। তা দেখে মাথায় আরো রেগে বিগড়ে যায় অভয়ের মস্তিষ্ক। তুমি কি জানো তুমি আমার কত বড় ক্ষতি করলে? আমার সব শেষ হয়ে গেল। না জানিস সায়রা কত কিছু ভাবলো। মেয়েটা চুপ থাকতে থাকতে আচমকা ভয়ানক কাজ করে বসে। অভয়ের বাম গালে চর বসিয়ে দেয় মেয়েটা। গালে চর পড়াই ঘাড় বাঁকা করে অভয়। ও এবার আসলেই বুঝতে পারছে না ওর সাথে এসব কি হচ্ছে, আর মেয়েটা কেনই বা এমন করছে। গালে হাত দিয়ে মেয়েটির দিকে অগ্নি দৃষ্টিতে তাকাতেই ভয় পায় মেয়েটি। অভয় আঙ্গুল উঁচিয়ে বলে, তোমাকে পরে দেখে নিচ্ছি, আমার গায়ে তোলার দাম তোমায় দিতে হবে। কথাটুকু বলেই পিছন ঘুরে গেটের দিকে হন্ততন্ত হয়ে হাঁটতে শুরু করে অভয়। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। রেস্টুরেন্টের কাস্টমার থেকে শুরু করে স্টাফ পর্যন্ত হাঁ করে যেন ফিল্ম দেখতে ব্যস্ত। কেউ কেউ হাসাহাসি করছে। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে অভয়ের সামনে দাঁড়িয়ে পড়ে একদল মেয়ে। মেয়েগুলো বোকা হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে ফেলে অভয়। এরই মাঝে মেয়ের দল থেকে ঠেলে ঠুলে বেরিয়ে আসে একটি মেয়ে। ভ্রু যুগলের সাথে কপালেও ভাঁজ পড়ে অভয়ের। মেয়েটির ঘন চোখের পাপড়ি দিয়ে আবদ্ধ চৌচোরা পিটপিট করে খুলছে আর বন্ধ করছে। কালো রেশমি চুল দিয়ে পুরো কপাল ঢাকা পড়েছে তার। খুব ফর্সা নয় সে, তবে রক্তিম ফর্সা ত্বক সূর্যের আলোতে চোখ মুখ আরো লাল বর্ণে পরিণত হয়েছে। গোলাপি আভায় আবৃত ঠোঁটজোড়া কাঁপছে। পরনে লাল টপসের কালো ওড়না হাত দিয়ে টানছে।
মেয়েটি আর কেউ নয়, ঐশানী। অভয় কিছু না বলতেই ঐশানী নিজের বাম হাত উপরে তুলে নিচের কানের লতি ধরে। তার পরনে ঢিলেঢালা ঘড়ি নড়ে ওঠে হাতের উপরে চলে আসে। বোকা বোকা হাসি দিতেই বেরিয়ে আসে তার বাম পাশের গজদাঁত।